আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিদেশিদের কাছে নালিশ দেয়া বিএনপির বৈশিষ্ট্য, স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এখন আলোর পথে। রমজানের প্রথম কার্যদিবসে অসহনীয় যানজট, ভ্যাপসা গরমে নাকাল নগরবাসী। গন্তব্যে পৌঁছাতে পোহাতে হয়েছে চরম ভোগান্তি। বিশ্ববাসীর জন্য সহমর্মিতার নজির তৈরি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। তাৎক্ষণিক চিকিৎসায় হাইওয়েতে আইসিইউ ট্রমা সেন্টার চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। স্বাধীনতা বিরোধী চক্রের ২৯ বছরের ক্ষমতার কালো অধ্যায়ের ইতি টেনে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এখন আলোর পথে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপি সরকার আওয়ামী লীগের উপর যে অত্যাচার করেছিল, বর্তমান সরকার সে পথে যায়নি জানিয়ে বাইরে নালিশ করা আর কান্নাকাটি করা বিএনপির চরিত্র বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। রাকিব হাসানের রিপোর্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগের অবদান উঠে আসে দলের কেন্দ্রীয় নেতাদের আলোচনায়। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবই বাঙালির জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। বাঙালির মুক্তির সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২৫ মার্চ কাল রাতে গ্রেফতার হওয়ার আগেই স্বাধীনতার ঘোষণা দেন জাতির পিতা। ২৫শে মার্চ ১৯৭১ সাল পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর আতর্কিত হামলা চালায় এবং গণহত্যা শুরু করে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি তখনই স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণাটা দেন, যে ঘোষণা ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে পৌঁছে দেওয়া হয়। ৭৫ পরবর্তী রাষ্ট্র ক্ষমতার পালা বদলে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসনে বিএনপির বিতর্কিত ভূমিকার সমালোচনা করে মানুষের আস্থা নিয়ে আলোর পথে যাত্রা শুরু করা বাংলাদেশ আর পিছু হটবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা। ২১ বছর আর এরপরে বিএনপির ২০০১ থেকে তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত ২০০৮, এই ২৯ বছর ছিল বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায়। সেই কালো মেঘ কেটে আমরা আজকে বাংলাদেশের মানুষের জন্য নতুন সূর্যের আলো নিয়ে এসেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, আলোর পথের যাত্রা শুরু করেছে, বাংলাদেশ সেই পথেই চলে যাবে। ধারাবাহিক গণতন্ত্র অনেকেরই পছন্দ নয়, তাই দেশে বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জানিয়ে বিগত সময়ে বিএনপির অত্যাচারের চিত্র তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। আমি জানি অনেক আন্তর্জাতিক শক্তি আছে, এই ধারাবাহিক গণতন্ত্র অনেকেরই পছন্দ হয় না, আর আমাদের কিছু আতেল আছে তাদের তো পছন্দই না। তারা মনে করে এটা অস্বাভাবিক সরকার থাকলে তাদের অনেক কদর বাড়ে, তারা নালিশ করে বেড়ায়, তাদের উপরে নাকি খুব অত্যাচার। আরে অত্যাচার তো আমরা করি নাই, অত্যাচার করেছে তো ওই বিএনপি জামাত জোট। জিয়াউর রহমান এসে হাজার হাজার মানুষ হত্যা করেছে। রমজান মাসে রাজনৈতিক কর্মসূচি দিয়ে বিএনপি জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে অভিযোগ করে ইফতার পার্টির খরচ বাঁচিয়ে অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্তের কথাও জানান সরকার প্রধান। আরে রোজার মাসে মানুষকে একটু রেহাই দাও, সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, আমরা চেষ্টা চরিত্র করে রমজান মাসে মানুষের যাতে খাদ্যের কষ্ট হয় আমরা সেই ব্যবস্থা করছি। স্বাধীনতা বিরোধীরা যেন কখনোই ক্ষমতায় যেতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতন্দ্র প্রহরীর মতো সকলকে সজাগ থেকে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। রমজানের প্রথম কার্যদিবসে অসহনীয় যানজটে নাকাল নগরবাসী। তীব্র গরম আর এই যানজট সহ্য করেই গন্তব্যে পৌঁছাতে হয়েছে যাত্রীদের। সকাল থেকেই তীব্র যানজট সৃষ্টি হয় রাজধানীর বেশ কয়েকটি সড়কে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আমিনা হিরার রিপোর্ট। রমজানের প্রথম কার্যদিবসে ঢাকার সড়কে এমন তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে রাজধানীবাসী।
সকাল থেকেই বিভিন্ন সড়কে সৃষ্টি হয় এমন তীব্র যানজট। বেলা বাড়ার সাথে সাথে তা আরও বাড়তে থাকে। রমজানের শুরুতেই এমন যানজটে ভোগান্তিতে পড়ে কর্মজীবীরা। সেদিকেই জ্যাম। ফজরের নামাজ পড়ে গাড়ি নিয়ে বাড়িছি, তখন পর্যন্ত আমার জমার আরো 300 টাকা শর্ট আছে। সেদিকে রওনা দিছি। এই আয়া হচ্ছে কতক্ষণ হয়েছে। অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাত্রা করে। সড়কে শৃঙ্খলা না থাকায় এমন যানজট বলে মনে করছেন সাধারণ মানুষ। বর্তমানে জামে হাতে দিলেই বেশি পেলাম আমি। গুলশান ঢুকতে মনে হচ্ছে আরো 1 ঘন্টা লাগবে। রমজানে যানজট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। সকালে যখন অফিস আওয়ার তখন যানজট একটু থাকে, আস্তে আস্তে সে যানজটটা সহনীয় পর্যায়ে চলে আসে এবং আমরা সর্বশেষ চেষ্টা করি আমাদের উদ্যোগের নির্দেশে যেন রমজানের মাসে ইফতারির আগে সবাই কর্মস্থল থেকে যত দ্রুত বাসে যেতে পারে। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। বিশ্ববাসীর জন্য সহমর্মিতার নজির তৈরি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটি জানিয়েছেন জো বাইডেন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে জো বাইডেন এই মন্তব্য করেন। প্রতিনিয়ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল। তাই সড়ক দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে হাইওয়ের কাছাকাছি আইসিইউ সম্বলিত ট্রমা সেন্টার চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে পারলে কমবে মৃত্যুর সংখ্যা। আমিনা হীরার আরও একটি রিপোর্ট। বহির্বিশ্বে হাইওয়েতে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা থাকলেও বাংলাদেশে এখনও তা নিশ্চিত করা যায়নি। ফলে যে কোনো দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর হার। হাইওয়েতে কাছাকাছি কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় রোগীকে চিকিৎসা কেন্দ্রে নেয়ার আগেই মৃত্যু হয় অধিকাংশের। সড়কে দুর্ঘটনা ঘটার 1 ঘন্টার মধ্যে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিতে পারলে মৃত্যুর সংখ্যা কমে আসবে বলে জানান বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক আরমানা হক। ট্রমা সেন্টারগুলো তো আমরা ইজিলি, আমার মনে হয় যে আমরা কিন্তু কিছুটা হলেও ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এখন পর্যন্ত এটার ব্যবস্থা করা যাচ্ছে না। তো এই যে ছোট ছোট পলিসি লেভেল এ কাজগুলো আমরা করতে পারছি না দেখে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়েই চলছে। হাইওয়েতে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সাথে ইমার্জেন্সি মেডিকেল টিম পাঠানোর পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। অ্যাক্সিডেন্ট ঘটার পরপরই যতটুকু দ্রুত সম্ভব ফায়ার সার্ভিস এবং পুলিশরা চলে আসে এবং তারা যতটুকু তাদের ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী উদ্ধার করে যেন 1 ঘন্টার মধ্যেই হসপিটালে অ্যাডমিশন করতে পারে। সড়কের দুর্ঘটনা কমাতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নেরও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। দেশের সবচেয়ে গভীরতম বন্দর এখন পায়রা। রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং কাজ শেষ হওয়ায় চ্যানেলটির নাব্যতা দাঁড়িয়েছে 10.5 মিটার, যার ফলে এখন লাইটারেজ জাহাজের সাহায্য ছাড়াই সরাসরি বন্দরের জেটিতে পণ্য খালাস করবে মাদার ভেসেল। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। নানা প্রতিকূলতা কাটিয়ে পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং সফলভাবে সম্পন্ন হয়েছে। বেলজিয়াম ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে খননকৃত চ্যানেলটি বুঝে নেয় পায়রা বন্দর কর্তৃপক্ষ। 75 নটিক্যাল মাইল দৈর্ঘ্য ও 110 থেকে 200 মিটার প্রস্থের চ্যানেলটির গভীরতা 10.5 মিটারে উন্নীত হয়েছে। ফলে এখন এই গভীরতম বন্দর থেকে প্যানামেক্স সাইজের মাদার ভেসেল অনায়াসেই নোঙর করবে পায়রার জেটিতে। বৃদ্ধি পাবে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। 40,000 থেকে 50,000 মেট্রিক টনের মালামাল দিয়ে যে কার্গো নিয়ে যে মাদার ভেসেলগুলো আসবে, সেই মাদার ভেসেলগুলো আর আউটার রেঞ্জে বা অন্য কোথাও লাইটিং করার প্রয়োজন হবে না, সরাসরি বন্দরে প্রবেশ করে আমাদের জেটির পাশে ফিরতে সক্ষম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আজ পায়রা বন্দর গভীরতম সমুদ্র বন্দরে রূপ নিয়েছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। বিশ্বব্যাংকের সাথে চ্যালেঞ্জ করে তিনি কিন্তু নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছেন, তেমনি একটা চ্যালেঞ্জ ছিল পায়রা পোর্ট। এই পায়রা পোর্টকে নিয়ে অনেক গুজব বিভিন্ন পেপার পত্রিকা আপনারা শুনেছেন। কেবল খনন কাজই নয়, চলতি বছরই শেষ হতে যাচ্ছে বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম টার্মিনাল, যার কাজ মে মাসে শেষ হলেই উদ্বোধনের অপেক্ষায় থাকবে প্রকল্পটি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার ঈদবাজার।
রাজধানীর শপিং মলগুলোতে অনেকটা অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। খুব শীঘ্রই ক্রেতার সমাগম বাড়বে বলে প্রত্যাশা দোকানীদের। আমিনা হীরার আরও একটি রিপোর্ট। রমজানের চতুর্থ দিনে তেমন ক্রেতা সমাগম নেই রাজধানীর মার্কেটগুলোতে। অনেকটা অলস সময় পার করছে দোকানিরা। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রায় প্রতিটি দোকান সাজানো হয়েছে বাহারি রং বেরঙের পোশাকে, তবে ক্রেতার সংখ্যা কম। বেচা বিক্রি একেবারেই নেই। এখন যেমন বেলা 12:30 বেজে গেছে, এখনো কোনো কাস্টমারই আসেনি। মার্কেট পুরাই ফাঁকা, আর আমাদের এই সিজনে যে এরকম যাবে কখনো ভাবতেও পারি নাই। দাম বাড়ছে ডলারের কারণে। গত বছর থেকে 30% সবকিছুর দামই দেখছে, কাপড়ের 30% দাম বেড়ে গেছে আর কি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদ কেনাকাটায় প্রভাব পড়বে বলে জানান ক্রেতারা। বাধ্য হয়ে কেনা আর কি, যে ঈদ আসছে কিছু তো কিনতে হয়। গত 1 মাসের আগে যেটা ছিল সেটা থেকে এখন দাম বেশি, তুলনামূলক দাম বেশি লাগছে। ওইভাবে যদি বাজেট না হয় তাহলে তো সীমিত পরিমাণে কিনতেই হবে। ওনারা বলল সামনে আরো নাকি বাড়বে দাম। রোজার শেষ 10 দিনে বিক্রি কিছুটা বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। বিরতি নিচ্ছি, ফিরে সাহায্য থাকছে। চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকার কমিউনিটি ক্লিনিকগুলোর অধিকাংশই নদী গর্ভে বিলীন। চিকিৎসা সেবা পেতে পদ্মা মেঘনা পাড়ি দিয়ে মানুষকে যেতে হয় সদরে। স্বাগত জানাচ্ছি আরও একবার, দেখছেন মাই টিভি সংবাদ। উদ্ভাবনী ব্যবসায়িক সুযোগ সুবিধা নিয়ে আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বেলজিয়ামের রাষ্ট্রদূত ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ব্যবসায়িক আঙিনায় নতুন সম্ভাবনার ছোঁয়া লাগাতে প্রযুক্তি নির্ভর বিভিন্ন খাতের ব্যাপারে আলোচনা করা হয়। এ সময় এর মধ্যে কৃষি খাতে প্রযুক্তি, স্বাস্থ্য খাতে প্রযুক্তি, পরিবহন খাতে প্রযুক্তি ও নির্মাণ খাতে প্রযুক্তি নিয়ে ব্যবসায়িক সম্ভাবনার ব্যাপারে আলোচনা করা হয়। এখানে সেমিনার করছে তারা যাতে ইনভেস্ট করতে পারে, এটা চারটিখানি কথা নয়। যেখানে আমরা অন্যদেরকে বিদেশে গিয়ে সেমিনার করি যে ইনভেস্টরদেরকে দেশে রাখার জন্য, বরং তারা ইনভেস্টরদের নিয়ে এসে এখানে সেমিনার করছে এখানে ইনভেস্টমেন্ট করার জন্য। এটির অন্যতম প্রধান কারণ হচ্ছে আজকে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, ক্রয় ক্ষমতা আগামীতেও বাড়বে এবং একই সাথে রাজনৈতিক স্থিতিশীলতা আছে। চাঁদপুর জেলার মেঘনা উপকূলীয় এলাকায় প্রায় 30টি চরাঞ্চল রয়েছে। এসব এলাকার মানুষ এখনও স্বাস্থ্যসেবার জন্য দুর্গম পদ্মা মেঘনা নদী পাড়ি দিয়ে জেলা সদরে আসতে হয়। কমিউনিটি ক্লিনিক তৈরি হলেও সেগুলো নদী গর্ভে বিলীন হয়েছে। বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিতেও হিমশিম খেতে হচ্ছে চরাঞ্চলের বাসিন্দাদের। প্রতিনিধি মনোয়ার কানুনের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। চাঁদপুর সদর উপজেলার প্রায় 28,000 লোকের বসবাস মেঘনা নদীর পশ্চিম চরাঞ্চলে। এর মধ্যে রাজরাজেশ্বরের ইউনিয়নের প্রায় 16,000 বাসিন্দার জন্য মাত্র একটি কমিউনিটি ক্লিনিক, আর ইব্রাহিমপুর ইউনিয়নের 12,000 লোকের জন্য 2টি কমিউনিটি ক্লিনিক। 3টি কমিউনিটি ক্লিনিক থাকলেও নেই কোনো চিকিৎসক। গত কয়েক বছরে রাজরাজেশ্বর ইউনিয়নের 2টি কমিউনিটি ক্লিনিক নদীগর্ভে বিলীন হয়ে যায়, যার কারণে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু প্রাথমিক চিকিৎসা থেকেও বঞ্চিত। যেন কোনো ভালো কোনো ডাক্তার নাই, এন কোনো চিকিৎসারও কোনো সুব্যবস্থা নাই। আমাদের কোনো সমস্যা হবে এলাকা রাত হোক দিন হোক টলার একটা রিজার্ভ করে লইয়া যাইতে হয়, তুলে নিতে হয়। এই যে 3-4 হাজার টাকা খরচ হয়। এদিকে যে একটা ভালো কোনো একটা হাসপাতাল হয় বা ভালো কোনো একটা ক্লিনিকের ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের এলাকার জন্য কি অনেক ভালো হয়। চিকিৎসার জন্য নদীপথ পাড়ি দেওয়া ছাড়া উপায় নেই। স্থানীয় চিকিৎসা সেবা কেন্দ্র তৈরি করলে মানুষের উপকার হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের এই রাজরাজেশ্বরের মানুষ এখানে নদীপথ ছাড়া কোনো পথ নেই। এখান থেকে অসুস্থ হলে আমাদের চাঁদপুর সদর হাসপাতালে যেতে হয় নৌকা যোগে, স্পিডবোট যোগে। যেখানে যদি কোনো স্বাস্থ্যসেবার জন্য কোনো ভালো হাসপাতাল করে দেওয়া হয় তাহলে মানুষের উপকার হবে। চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা দিতে নতুন করে কমিউনিটি ক্লিনিক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এবছর একটি নতুন করে কমিউনিটি ক্লিনিক পুনর্নির্মাণ করা হবে, সম্পূর্ণ পুনর্নির্মাণ করা হবে। এটি হলে মানুষ অনেক স্বাস্থ্যসেবা পাবে। আর পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকেও তারা বিভিন্ন স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে FWA, FWV তারা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন মাতৃস্বাস্থ্যের বিষয়ে। দ্রুত স্থায়ী চিকিৎসা সেবা কেন্দ্র তৈরির দাবি স্থানীয়দের। SM হামিম, মাই টিভি, নিউজ ডেস্ক।
সীমান্ত লাগোয়া কিরভেস্ক শহরে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার বিমান বাহিনী। রোববার এমন দাবি করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু। রাশিয়ার অভিযোগ, তুলা অঞ্চলের লোকালয়ে ব্যাপক হামলা চালিয়েছে বিস্ফোরক বোঝাই এই ড্রোন। ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি আহত করেছে বহু রুশ বাসিন্দাকে। এটিকে টুপলভ 140 ড্রোন হিসেবে শনাক্ত করেছে মস্কো। তবে লোকালয়ে হামলার কথা অস্বীকার করেছে জেলেনস্কি প্রশাসন। পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের সমুদ্রে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। তবে ক্ষেপণাস্ত্রটি কতদূর উড়েছিল বা কোথায় পড়েছিল তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে চলতি মাসে উত্তর কোরিয়ার 7ম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল এটি। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশিদের কাছে নালিশ দিয়া বিএনপির বৈশিষ্ট্য, স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এখন আলোর পথে। রমজানের প্রথম কার্যদিবসে অসহনীয় যানজট, ভ্যাপসা গরমে নাকাল নগরবাসী, গন্তব্যে পৌঁছাতে পোহাতে হয়েছে চরম ভোগান্তি। বিশ্ববাসীর জন্য সহমর্মিতার নজির তৈরি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল, তাৎক্ষণিক চিকিৎসায় হাইওয়েতে আইসিইউ ট্রমা সেন্টার চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।